হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। তোমাদের কিছু কথা বলার জন্যে এলাম। তো আজকে স্পেশালি এই কথাগুলো ডায়ালিসিস পেশেন্টদের জন্য। তো ডায়ালিসিস পেশেন্ট কীভাবে ভালো থাকবে বা ডায়ালিসিস পেশেন্ট কখন কি হয় সেটা বলার জন্যেই আজ এলাম। আর 4 বছর আমার ডায়ালিসিস জীবনে 11 দিনের জন্য আমি ভর্তি হয়েছিলাম আইসিইউতে। তো খুব কষ্ট ছিল। তো সেই কারণেই তোমাদের জানাতে এলাম যে আজকে কী কারণে ভর্তি হয়েছিলাম। তো সেই কথাগুলোই তোমাদের যে তুলে ধরছি। ডায়ালিসিস নিতাম, ঠিক কথাই, ডায়ালিসিস নিতে নিতে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হতো। ভাবলাম গ্যাস হয়েছে, তো গ্যাসের প্যান আইভি দিত, ঠিক হয়ে যেত। কিন্তু যেদিনকার আমি নার্সিংহোমে ভর্তি হই সেদিনকার প্রচণ্ড বুকে ব্যথা করছিল, আর বুকটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছিলো, আর মানে সাফোকেশন হচ্ছে, সাফোকেশন মতো অক্সিজেন নিতে কষ্ট হচ্ছিলো, আর প্রচণ্ড পেটে ব্যথা আর বমি হচ্ছিলো, একসাথে সব কিছু যেন হচ্ছিলো। তো সকালে ডায়ালিসিস নিতে গেছিলাম, 8টা থেকে 12টা অবধি ডায়ালিসিস হয়। তো 8টা থেকে 12টা অবধি ডায়ালিসিস নেওয়ার পর সব ঠিকই ছিল। বাইরে আসার পর প্রচণ্ড বমি হচ্ছিলো, আর বমি হতে হতে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে প্রচণ্ড বুকে ব্যথা করছিল। তারপর ওখানে আড়ামে স্যার এসেছিলো, আড়ামে স্যার দেখলো, বললো তোর তো তেমন কিছুই হচ্ছে না, মানে কিছুই তো খুঁজে পাচ্ছি না, প্রেশারও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তো দেখ কী করবি। আমি বললাম স্যার আমি তাহলে একটু শুয়ে থাকছি, যদি ঠিক হয়ে যায় চলে যাবো, নাহলে পরে তো দেখছি। বললো ঠিক আছে। শুয়ে থাকতে থাকতে তখন বিকেল হয়ে গেছে। তো আমাদের দিদিভাইকে জানায়নি তখন যে আমার শরীরটা খারাপ। তো দিদিভাইকে যখন জানিয়েছি তখন হয়ে গেছে বিকেল। তো তখন বাবু একা বাড়িতে থাকবে কী করে, তখন আমার দিদি বাড়ির সামনেই আছে। তো জামাইবাবু এসে বাবুকে নিয়ে গেছিলো, আর তোমাদের দিদিভাই চলে গেছিলো আমার কাছে। এবার তোমাদের দিদিভাই যাওয়ার পরও তখন বিকেলবেলা চলে গেছে, তখন আমি বলছি ঠিক হয়ে যাবে, বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। তো যথারীতি বাড়ি আসা আর হলো না, ওখানেই অ্যাডমিশন হতে হলো, আইসিইউতে অ্যাডমিশন হতে হলো, কারণ সহ্য করতে পারছিলাম না। আর তোমাদের দিদিভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো যে কি করব ওকে নিয়ে। তো ও তো ভর্তি হতে চাইছে না, তা আমি বললাম না ভর্তি হয়ে যাই, চলো কি করা যাক। আর এবার আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হতে তো যখন ভর্তি হলাম অনেক কিছু শৈশবোধ ওকে দিয়ে করাচ্ছিল। ও তো ভয় পেয়ে গেছিলো যে শৈশবোধ, এত শৈশবোধ কিসের। জানো নার্সিংহোমে ভর্তি হলে অনেক কিছু ওরা সই টই করিয়ে নেয়, পেশেন্টের কখন কী অবস্থা খারাপ হয় কি ভালো হয়, তাই জন্য ওরা আগে থেকেই সব শৈশবোধ করিয়ে নেয়। মোটামুটি সেই রাতটা খুব কষ্ট করেই কেটেছে। কন্টিনিউ বমি করেছি। আর মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, ভেবেইছিলাম হয়তো আর বাঁচবো না। তো পটাশিয়াম হাই হয়ে গেছিলো, ব্লাড কমে গেছিলো, আর প্রচুর টেস্ট হয়েছিল, প্রচুর পরিমাণে টেস্ট ছিল। মানে টেস্টের পর টেস্ট করে যাচ্ছে, কিছু তো পাচ্ছে না, শুধু পটাশিয়াম হাই আর মানে গ্যাসের প্রবলেম এইসবই ছিল। তারপরে এবার টেস্ট করেছে, প্রচুর টেস্ট করেছে। এবার পটাশিয়াম হাই হয়ে গেছিলো, পটাশিয়ামের জন্য ওষুধ দিয়েছে, কিন্তু ব্লাড তো কমে গেছে, ব্লাড আনতে হবে, ডাক্তার লিখে দিল ব্লাড আনতে হবে। এবার তোমাদের দিদিভাই তো ব্লাড আনার জন্যে মানিকতলা যেতে হবে, তখন ও কিছুই জানে না কীভাবে ব্লাড আনতে হবে না আনতে হবে। তখন আমার একটা কাকার ছেলে ওকে ব্লাডের কার্ড জোগাড় করে দিল, সেন্ট্রাল ব্লাড ব্যাংকের কার্ড জোগাড় করে দিল। তো সেই কার্ড নিয়ে ও চলে গেল মানিকতলাও চেনে না। মানিকতলা যা হোক জিজ্ঞেস করে 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 মানিকতলা গেল, মানিকতলা থেকে ব্লাড নিয়ে এলো। মানে আমার খুব খারাপ লাগছিল যে ওই একা মেয়েটা মানিকতলায় গিয়ে ব্লাড কী করে আনবে, আমারও ভয় লাগছিলো, টেনশান হচ্ছিলো। যাকে যা হোক ব্লাডটা নিয়ে চলে এসেছিলো, ব্লাডটা নিল, আমাকে দিল, দিয়ে একটু সুস্থ সবল হলাম। সুস্থ সবল হওয়ার পর যা হোক আমাকে তো ছাড়েনি, আমার পেটে যন্ত্রণা কমেনি, আর অত্যাধিক পরিমাণে গ্যাসের প্রবলেম হতো, অত্যাধিক পরিমাণে। তো গ্যাস হতে হতে পেটে প্রচণ্ড লাগছিল। তো শুধু প্যান আইভি ইঞ্জেকশান আর ওষুধপত্র খেয়ে আমি ছিলাম, ভালো লাগছিল না। 11টা দিন যে কীভাবে কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। আর তোমরা যারা ডায়ালিসিস পেশেন্ট আছো একটু মাথায় রেখো, এই এঁচোড়, কাঁঠাল, আম বা এই সিজনটায় আম, তারপরে হচ্ছে কলার গাছে কিছু,
বা নারকেল গাছের কিছু, এগুলো খেও না, খেলে পটাশিয়াম হাই হয়, মানে টোটালি বাদ দিয়ে দেবে। পটাশিয়াম হাই হয়ে যায়, পটাশিয়াম হাই হলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, হার্ট পর্যন্ত ব্লক হয়ে যেতে পারে। তো তাই জন্য পটাশিয়াম হাই হলে আমাদের শরীরে অনেক কিছুই প্রবলেম হয়। পটাশিয়াম হাইয়ের পটাশিয়াম জাতীয় যেগুলো কিছু আছে সেগুলো খাবে না। আর ভালো থাকলে দেখো সবাই ভালো থাকুক, এটাই চাইবো। আমি যেভাবে ভর্তি হয়েছিলাম, তারপরে যখন গ্যাস বেরোচ্ছিল তখন আমার রাইস টিউব পড়েছিল। তো মিষ্টি তখন আমাকে এসে বাইরে থেকে এসে, যখন আইসিইউতে আমার রাইস টিউব পড়ানো আছে, মিষ্টি বাইরে থেকে এসে ভয় পেয়ে গেছিলো যে ওর নাকে ওটা কী লাগানো আছে, রাইস টিউব। তখনও যথারীতি মানে কি বলবো, ও হয়েছে আর হয়তো বাঁচবে না, রাইস টিউব পরিয়ে দিয়েছে, এরকম নাক দিয়ে মুখ দিয়ে খাওয়াচ্ছে, ও হয়েছে এটা। আমার কাছে যখন এলাম বলে এটা কেন পড়েছে, আমি বলছি গ্যাস বার করার জন্য রাইস টিউবটা পরিয়েছে। তো বললো, ও দেখলাম প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আমি বললাম যে কিছু হবে না, একটু তুমি 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 ঠিক থাকলে আমি ঠিক থাকবো। তো এবার বাবু তো দিদিভাই নিয়ে গেছিলো, তারপরে শুনলাম ওর মাসিরা নিয়ে চলে গেছে বাবুকে এখান থেকে তারকেশ্বর বাসে করে, তো কৃষ্ণনগর নিয়ে চলে গেছে ওর বাবুরা। তখন আরও মনটা খারাপ হচ্ছিলো যে বাবুটা কাছে নেই, বাবুটাও টেনশন করছে। আমার খুব খারাপ লাগছিলো, বাবুটা পাশে থাকলে না, কাছে থাকলে একটু ফোনে কথাবার্তা তো হচ্ছিলো, কিন্তু কাছে নেই, ভাল লাগছিল না, মনটাও খারাপ লাগছিল। আর ও শুনলাম ওখানে কান্নাকাটি করছিল। তোর মাসিরা ওকে প্রচণ্ড ভালোবাসে, ওর মাসিরা ওকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওখানেই ছিল, ওখানে প্রায় 20 দিন মতো ওখানে ছিল। আমি বাড়ি চলে আসার পরও ওখানে ছিল, কারণ হচ্ছে আমাকে বাড়ি নিয়ে এসে তো তোমাদের মিষ্টি মানে মিষ্টি তো আমাকে নিয়েই ব্যস্ত, তারপর ওকে নিয়ে এসে কী করবে। এইসব পরিস্থিতির মধ্যেখানে পয়সা কড়ি কোথা থেকে কী জোগাড় করেছে, ধার করেছে, আমার এটিএম কার্ডটা ওর কাছে ছিল, তো কিছু ওখান থেকেও কালেক্ট করেছে, আর কিছু ধার করেছে, অনেকগুলোই পয়সা তখন খরচা হয়েছে। তো মিষ্টি কোথা থেকে কি করেছে, মানে ও হয়তো পাশে না থাকলে আমার সেদিনকার হয়তো আমি হয়তো বাড়িতে ফিরতেই পারতাম না। মানে ও আমার জীবনে অনেকটা হেল্প করে, অনেকটা ও জীবনে আছে বলে আমি বেঁচে আছি। সত্যি কথা বলতে ও আমার জীবনে আছে বা ও আমার পাশে আছে, তাই জন্য আমি বেঁচে আছি। মানে ও প্রচুর আমাকে ভালোবাসে বা প্রচুর আমাকে দেখাশোনা করে। গ্যাস থেকে মানে যে এতটা শরীর খারাপ হয় যে আমার জানা ছিল না। আমাদের অ্যাকচুয়ালি জল কম খাই, তো জল কম খেলে গ্যাস পেটের মধ্যে হবেই। তো গ্যাস সারা শরীরে ছড়িয়ে গেছিলো। তো যখন আমি একটু ভালো হয়েছি তখন আমার পিঠে একটা ব্যথা হলো, হঠাৎ দেখছি পিঠটা ব্যথা করছে, সেই মানে কি বলবো, টান ধরার মতো ব্যথা, শুলে ব্যথা করছে, শুলে শুতে পারছি না, বসলে বসতে পারছি না। ডাক্তারবাবুকে বললাম, বললো ওটা একটা গ্যাস আটকেছে, ওটা চলা হাঁটা বা শোয়া বসা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই গ্যাসের ভেতরে 3 দিন ছিল। ডাক্তারকে বলছি, ডাক্তার বলছে গরম সেক দাও, এ দাও, অমুক দাও, ওদের সিস্টারকে বলছে গরম সেক দাও, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, বা একটু মালিশ করে দাও, সিস্টার দিয়ে একটু মালিশ করে দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক তো হচ্ছে না। হঠাৎ একদিন কাশছি, প্রচণ্ড কাশতে 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 দেখলাম ঠিক হয়ে গেল। তো ডাক্তার এবার যথারীতি ছুটি, আমি বললো ছুটি দিয়ে দেবো, কিছুই তো রোগ ধরা পড়ছে না, প্রচুর টেস্ট হচ্ছে, কোনো কিছু ধরা পড়ছে না, শুধু পটাশিয়াম হাই ছিল আর ব্লাডটা কম ছিল, এই দুটো ছাড়া আর কোনো রোগ ধরা পড়ছে না। প্যান আইভি ইঞ্জেকশন করছে, গ্যাসটা সব ঠিক হয়ে গেছে। এবার তো ডাক্তার আর কিছু রোগ খুঁজে পাচ্ছে না, বলছে ঠিক আছে তাহলে আজকে ছুটি দিয়ে দিচ্ছি। আমি স্যার তাহলে ছুটি দিয়ে দিচ্ছেন ঠিক কথা, বলছে লাস্ট একটা টেস্ট দেবো, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি তো নার্সিংহোমে হয় না, পাশে একটা ল্যাব আছে, ওইখানে ল্যাবে যেতে হবে। আমি বলছি তাহলে ছুটি দিয়ে দিন, ছুটি দিয়ে আমি বাড়ি যাওয়ার সময় করে নেবো। তো বাড়িতে যাওয়ার সময় যথারীতি এন্ডোস্কোপি ল্যাবে গেলাম, তখন সন্ধে হয়ে গেছে। এবার তোমার দিদিভাইকে বললাম চলো বাড়ি চলো পরে করবো। তোমাদের দিদিভাই তো রাজি না, আগে এন্ডোস্কোপি করবে তারপর বাড়ি যাবে। বাড়িতে তো কেউ নেই, বাবু তো তোর মাসি বাড়িতে চলে গেছে, অত চাপ নেই। এবার ও বললো এন্ডোস্কোপি করে নয়, এন্ডোস্কোপি করাতে গেছি, ভয়ও লাগছে। যারা আগে করিয়েছে তারাও বলছে যে একটু ব্যথা লাগে, একটু গলায় পাইপ ঢোকায় লাগে। আমি বলছি লাগে তো আর কি করা যাবে, আমি তো জেনে বুঝেই এসছি, জেনে বুঝিয়ে আগুনে যখন ঝাঁপ দিয়েছি তখন আর কি করা যাবে। তো আমি গেলাম এন্ডোস্কোপি করাতে, সবাই ভয় দেখাচ্ছে যে এরকমভাবে লাগবে, এরকমভাবে এই হবে। আমি ঠিক আছে। তো আমি যখন এন্ডোস্কোপি করতে গেছি, এন্ডোস্কোপি করা হয়ে গেছে, হয়ে চলে এসেছি, তো তখনই রিপোর্ট দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে 1 ঘন্টা এরকম বসলে রিপোর্ট দিয়ে দেয়। তো যেহেতু আমি অ্যাডমিশন ছিলাম বলেছি, স্যার বলেছে যে রিপোর্টটা নিয়ে এসে আমাকে দেখাবে।
তো এবার ওখান থেকে বললো একটুখানি বসুন, রিপোর্ট দিয়ে দিচ্ছি। তো ওখানে ধরা পড়লো হচ্ছে আলসার ধরা পড়েছে। স্যারকে গিয়ে দেখালাম, বললো তেমন কিছু ভয়ের নেই, তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মেডিসিন খেলাম, প্রায় ধরুন 3 মাস মতো মেডিসিন খেলাম। আলসার ধরা পড়েছিল মানে তখন তো অত্যাধিক চা খেতাম। চা খেয়ে খেয়ে মানে বাইরে বেরোলেই চা, প্রচুর পরিমাণে চা খেতাম। তো তোমরা যারা ডায়ালিসিস পেশেন্ট আছো, একটু দুধ চাটা অ্যাভয়েড করবে। দুধ চাতে গ্যাসও হয়, আর খালি পেটে তো দুধ চা খাবেই না কোনো দিন। আর চাটা না খাওয়াই ভালো, লিকার চা যতটা পারবে লিকার চা খাওয়ার চেষ্টা করবে। আর আমি যেগুলো বললাম, এঁচোড়, কলা, তারপরে হচ্ছে কাঁঠাল, তা নারকেল গাছের কিছু ডাব, এসব খাবে না মোটে, এগুলো পটাশিয়াম হাই হয়ে যায়। তারপরে ঢ্যাঁড়স, পুঁই শাক, শাক জাতীয় কিছু এসব খাবে না, এগুলো তো পটাশিয়াম হাই করে। তোমরা বলে তাহলে কি খাবো? সবই মানে খাওয়া যাবে, সব মানে শাক পাতাটা একটু কম খাবে। আর যেগুলোই সবজি খাবে সেগুলো গরম জলে ফুটিয়ে জল ফেলে দিয়ে তুমি রান্না করো, কোনো অসুবিধা নেই। আর মানে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করে করলে আমাদের শরীরে প্রোটিনের দরকার আছে। আমরা ডায়ালিসিস করি, প্রোটিন সব বেরিয়ে যায়, তো প্রোটিন দরকার আছে। প্রোটিনের জন্য তোমরা অনেকেই প্রোটিন পাউডার খাও। প্রোটিন পাউডার খাওয়া ভালো, ডায়ালিসিস ইউনিট থেকে মানে ওটা প্রেসক্রিপশন করে যে ডায়ালিসিস যারা করে তারা একটু প্রোটিন পাউডার খেও। প্রোটিন পাউডার খেলে প্রোটিন বাড়বে, কিন্তু যে খাবার আমরা খেয়ে বাড়াবো সেই খাবারের তুলনায় প্রোটিন পাউডার না খাওয়াটাই ভালো। আমার মনে হয় প্রোটিন পাউডার না খাওয়াটাই ভালো। প্রোটিন পাউডার খেলে সেটা একটা রেস্ট্রিকশান হয়ে যাবে যে প্রোটিন পাউডার খেয়ে নেবো, না খাওয়া দাওয়া করলেও হবে। কিন্তু খাওয়া দাওয়াতে অনেকটা প্রোটিন বাড়ে। আর আমাদের শরীরে প্রোটিনের দরকার আছে, কেন আমাদের শরীরে যখন ডায়ালিসিস করি সব প্রোটিন সব নিগড়ে বার করে নেয়। আর যেহেতু ডায়ালিসিস করতেই হবে আমাদের, তো জানো ডায়ালিসিস না করলে শরীর কষ্ট হয়, শ্বাসকষ্ট হবে, বিভিন্ন রকমের কষ্ট হবে। তো এবার যেগুলো বললাম মানে খাওয়া দাওয়ার দিক থেকে, সেগুলো একটু অ্যাভয়েড করে চলো। আর আমার যখন আলসার ধরা পড়তে আমাকে মেডিসিন দিল, মেডিসিন দিয়ে খেতে খেতে আস্তে আস্তে আমি ঠিক হয়ে গেলাম। এখন আমার প্রায় মানে অ্যাডমিশন হওয়ার পর প্রায় 1.5 বছর হতে গেল, আমি এখনও সুস্থ আছি। তো মাঝে সাঝে পেটে লাগে, তখন আমি গ্যাসের ট্যাবলেট বা গ্যাস থেকেই হয়, ডাক্তার বলেছিল তোমার পেটে লাগাটা গ্যাস থেকেই হচ্ছে, ওটার কোনো প্রবলেম না, একটুখানি গ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবে। তো আমি গ্যাসের কোনো জিনিস এখন খাই না, খুব রেস্ট্রিকশানে থাকি, এখন আমি ভালো আছি। কথাগুলো আজকে বললাম, আমি জানি যে তোমরা, আশা করি এই ভিডিওটা থেকে অনেকটা তোমাদের হেল্পফুল হবে। আর হ্যাঁ, একটা কথা, ডায়ালিসিস করতে গেলে তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করে যাবে, খালি পেটে কেউ ডায়ালিসিস করতে যাবে না। ডায়ালিসিস করতে গেলে খালি পেটে থাকলে গ্যাস হলে অনেক প্রবলেম হয়, প্রেশার লো হয়ে যেতে পারে, মাথা ঘুরতে পারে, বমি হতে পারে, এমনকি রাইগার পর্যন্ত হতে পারে, গা হাত পায়ে যন্ত্রণা হতে পারে। তাই তোমরা সবসময় পেটটা ভারী করে যাবে, খাবার খেয়ে যাবে, মানে ভারী খাবার খেয়ে যাবে, এবং ডায়ালিসিস করতে করতে যা হোক কিছু টিফিন করাটা খিদে পেলে খেয়ে নেবে, বিস্কুট অন্তত খাবে। আর ডায়ালিসিস পেশেন্টদের কতটা উপকার হবে আমি সেটা বলতে পারবো না, আশা করি ডায়ালিসিস পেশেন্টদের খুবই উপকার হবে। আমার লাইফে যেটা হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবে। আর আমরা যেমন ব্লগ ভিডিও করি সেরকম ব্লগ ভিডিও আসবে আবার, তোমরা আশা করি দেখবে। আর এই যে ভিডিওটা আমি করলাম তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় অবশ্যই উত্তর দেবো, যে কমেন্ট যদি তোমরা করো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের দিদিভাই তো আছেই, তোমাদের যদি কিছু জানার থাকে তোমাদের দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারো, বা কমেন্ট করবে। আমি যদি লাইভে থাকি বা ভিডিওতে আসি অবশ্যই বলবো। আর তোমরা সবাই ভালো থেকো, বিশেষ করে ডায়ালিসিস যারা করো সবাই ভালো থাকো।